পৃথিবী আবার ভরে উঠুক মানুষের স্বতঃস্ফূর্ত পদচারণায়। এই প্রত্যাশায় আজ শুরু করছি আমাদের নির্ধারিত পাঠ। তোমাদের রুটিনে ইতোমধ্যে আজকের পাঠ সম্পর্কে তোমরা জানো। পাঠ শুরু করার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আব্দুল জব্বার জয়, শিক্ষক, বাংলা বিভাগ, ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। এ পর্যায়ে আমরা আমাদের আজকে বিশেষ পাঠ কবিতা। কবিতায় যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখে নিই। একটি ছবি দেখছি, যে ছবিটি মধ্যে আমরা বাংলাদেশের কৃষক, যিনি কর্দমাক্ত শরীর নিয়ে কাদার মধ্যে মাটি লাঙল জল হাল চাষ করছেন। এই যে কৃষক, তিনি মাথার ঘাম পায়ে ফেলে তার সোনার ফসল তিনি ফলান। এত পরিশ্রম করে যে ফসল তিনি ফলান, তার কি সম্পূর্ণ অধিকার তার আছে? তার জীবন অথবা ভাগ্যের কি উন্নয়ন হয়েছে? আমরা আরেকটা ছবি দেখি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? সেই কৃষক তার সমগ্র পরিশ্রমের বিনিময়ে যে সোনার ফসল সেটা ঘরে নিয়ে যাচ্ছে। আসলেই কি তার সমগ্র ফসল সে ঘরে নিতে পারছে, নাকি বেনিয়া সামন্ত শাসকদের তার ফসলের ভাগ দিতে হচ্ছে? এই যে যুগ যুগ ধরে অসহায় মানুষের উপর শোষক শ্রেণীর নির্যাতন, সেই নির্যাতনকে লেখক লেখক এবং কবিরা তার লেখনীর মধ্য দিয়ে তুলে ধরেন। আমরা আরেকটা ছবি দেখছি, যে ছবিতে আমরা একটা প্রতিবাদের চিত্র দেখছি। কিসের প্রতিবাদ? যখন শ্রমজীবী কৃষক, মজুর, মেহনতি মানুষ শোষিত হতে হতে দেওয়ালে তার পিঠ ঠেকে যায়, সে তখন ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং প্রতিবাদ করে, তারই একটি চিত্র। তো তোমরা এই ছবির মধ্য দিয়ে হয়তো ইতোমধ্যে বুঝতে পেরেছো অথবা ধারণা করছো আজকে আমি কোন কবিতাটি পড়াবো। যদিও কবিতাটি দেওয়া আছে। আজকে আমাদের নির্ধারিত পাঠ নুরল দিনের কথা মনে পড়ে যায়। একটি চরিত্রকে নিয়ে একটি কবিতা। কে এই নুরল দিন? কেনই বা কবির নুরল দিনের কথা এই সময় এসে মনে পড়লো? এটা জানতে হলে আমাদেরকে ইতিহাসের আশ্রয় নিতে হবে। ইতিহাসের বিখ্যাত প্রতিবাদী চরিত্র, ভূমিপুত্র নুরুল দিন। আমরা নুরুল দিন সম্পর্কে জানব। একটি কবিতা পড়ার আগে কবিকে জানতে হয়, কবির সাহিত্য কর্মকে জানতে হয়। তোমরা জানো যে আমাদের নির্ধারিত যে পাঠে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আছে। তো বহু নির্বাচনী প্রশ্নে এবং সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নে কবি পরিচিতি থেকে প্রশ্ন হয়। তাই তো আমরা এবার একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, কবিকে নিশ্চয়ই চেনো। তিনি নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার কবি। আসলে এটাকে আমরা কবিতা হিসাবে পাঠ্য বইয়ে সংকলন করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি নাটকের একটি অংশ। নুরুল দিনের বিখ্যাত কাব্যনাট্য, সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্য নাটক
নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই নাটকেরই প্রস্তাবনা অংশে, ভূমিকা অংশে এই কবিতা অংশটি ছিল, যেটাকে পাঠ্যপুস্তক বোর্ড আমাদের তোমাদের কবিতা হিসাবে নিয়েছেন। শিক্ষার্থীরা, এবার আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নেই। সৈয়দ শামসুল হক একবিংশ শতাব্দীর কিংবদন্তির তুল্য জনপ্রিয় কথা সাহিত্যিক। সাহিত্যের সকল শাখায় যার অসামান্য অবদান। একদিকে তিনি কবি, কি কবিতা, কি উপন্যাস, কি ছোট গল্প, প্রবন্ধ, নাটক, সঙ্গীত, গীতিকার, নাট্যকার। সাহিত্যের সকল শাখায় তার বিচরণ ছিল দেখার মতো। এজন্য তাকে সব্যসাচী লেখক হিসাবে আমরা জানি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, সব্যসাচী লেখক লেখক কি? সব্যসাচী লেখক, সব্যসাচী অর্থ হচ্ছে যার দুই হাত সমানভাবে চলে। একটা মানুষের আসলে দুই হাত তো আর সমানভাবে চলে না। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তিনি সাহিত্যের সকল শাখায় তার সমান অংশগ্রহণ ছিল, এজন্য তিনি সব্যসাচী লেখক হিসাবে পরিচিত। এই ইতিহাসের বিখ্যাত কবি সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতকোত্তর শেষে তিনি প্রথমে সাংবাদিকতা তার পেশা হিসাবে গ্রহণ করেন। এ সময় তিনি বিবিসির বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। পরবর্তীতে তিনি সম্পূর্ণভাবে সাহিত্যে আত্মনিয়োগ করেন। তার বিখ্যাত অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, এখানে আমরা দুটো দিয়েছি, আরো কয়েকটা বলবো। বৈশাখে রচিত পংক্তিমালা, পরাণের গহীন ভিতর, তার দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়াও রয়েছে রজ্জু পথে চলেছি, প্রতিধ্বনিগণ ইত্যাদি। এবার সৈয়দ শামসুল হক সবচেয়ে জনপ্রিয় যে কারণে নাট্যকার, তার অন্যতম বিখ্যাত কয়েকটি নাটক যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট: পায়ের আওয়াজ পাওয়া যায়, ঈর্ষা এবং নুরুল দিনের সারা জীবন। তোমরা বুঝতে পারছো, নুরুল দিনের সারা জীবন নামক যে কাব্য নাটক, সেই কাব্য নাটকেরই প্রস্তাবনা অংশ নুরুল দিনের কথা মনে পড়ে যায় নামে কবিতা আকারে আমাদের সংকলন করা হয়েছে। এই সাহিত্যিক তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, আদমজী পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবং 2016 সালের 27 ডিসেম্বর এই মহান কবির আমাদের ছেড়ে চলে যান। এই পর্যায়ে আমরা কবি সম্পর্কে জানলাম। এখন আমরা নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটি আমরা কেন পড়ব এবং এই কবিতাটি পড়ে আমরা কি শিখব। আসলে এই কবিতা সম্পর্কে আমি কিছু সামান্য আলোচনা করেছি। কবিতা পড়ে আমরা কি কি জানতে পারবো সেটা আমরা তোমাদের বলছি। এই কবিতা পড়ে আমরা কবি সৈয়দ শামসুল হক সম্পর্কে বিস্তারিত ধারণা পাব। সামন্তবাদ বিরোধী সংগ্রামী কৃষক নেতা নুরুল দিন নামক ঐতিহাসিক চরিত্র সম্পর্কে জানতে পারব। শত শত বৎসরের বাংলার রক্তাক্ত ইতিহাস ও বাঙালির আত্মত্যাগ সম্পর্কে তোমরা জানতে পারবে এবং সমসাময়িক বাংলার চিত্র, নুরুল দিন কিভাবে বাংলার চিরন্তন সংগ্রামী চেতনার প্রতীক হয়ে উঠেছিলেন তাও বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা
মূল পাঠে যাই। মূল পাঠে যাওয়ার আগে আমাদের একটু পিছে ফিরে তাকাতে হবে। সৈয়দ শামসুল হক, যিনি নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কখন লিখেছেন আর নুরুল দিন কোন সময়ের একজন নেতা? লেখক, তোমরা জানো, লেখক সবসময় তিনি বর্তমান সময়ের ক্ষতকে রূপক এবং প্রতীক আশ্রয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেন। নুরুল দিনের সারা জীবন এই কাব্য নাটকটি 1982 সালে, যখন বাংলাদেশ একটি দুর্বিষহ সময় অতিক্রম করছে, একটি সামরিক জান্তা সরকারের হাতে বাংলাদেশ শাসন হচ্ছে, ঠিক তখন বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা যখন রুদ্ধ, ঠিক তখন সেই সময়ের জন্য লেখক নুরুল দিনের মতো সাহসী নেতাকে তিনি আহ্বান করেছেন। নুরুল দিন যেন বাংলার সমকালীন সকল আন্দোলন সংগ্রামের অংশীদার। আমরা ইতিহাস, এই কবিতা পড়তে গিয়ে আমাদের কিছুটা ইতিহাস জানতে হবে। ইতিহাসে কৃষক বিদ্রোহের পরিপ্রেক্ষিত যদি আমরা একটু জানি, দেখতে পাই 1987 সালে সংগঠিত সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তার প্রায় 80 বছর আগে ব্যাপক বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল পূর্ব বাংলার রংপুর ও তার আশেপাশের অঞ্চলে। এই বিদ্রোহের নায়ক কৃষক নেতা নুরুল দিন। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে যখন স্বাধীন বাংলার সূর্য অস্তমিত হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ওয়ারেন হেস্টিংস দেবী সিং নামক এক লোভী ব্যক্তিকে পূর্ব বাংলার প্রশাসক হিসাবে নিযুক্ত করেছিলেন। তিনি কর আদায়ে প্রজাদের উপর চরম নির্যাতন চালান। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে কৃষকরা যখন কুল কিনারা না পায়, ঠিক তখন নুরুল দিন কৃষকদের সংগঠিত করে জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তার এই সাহসী নেতৃত্ব কৃষকরা তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জয়লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই সেই নুরুল দিন যাকে ইতিহাসের পাতা থেকে তুলে এনে লেখক বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একত্রিত করার চেষ্টা করেছেন। এবার আমরা মূল পাঠে চলে যাই। মূল পাঠে যেয়ে আমরা পাঠ এবং তার ব্যাখ্যা শুনব। তোমরা সকলে বই বের করো, পৃষ্ঠা নাম্বার 324। নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবি সৈয়দ শামসুল হক রূপক এবং প্রতীকের মধ্য দিয়ে একটি দুঃসময়েও আশার সঞ্চার জাগাচ্ছেন আমাদের সচেতন বিবেকের কাছে। তিনি তার কবিতাটি শুরু করেছেন এভাবে: নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার, ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। এখানে কবি নীলক্ষ আকাশ, নীল,
নীলক্ষা অর্থ দৃষ্টিসীমা অতিক্রমকারী। তোমরা জেনে থাকবে, যখন আকাশে পরিচ্ছন্ন আকাশ, কোনো মেঘ থাকে না, তখন আমরা নীল আকাশ দেখতে পাই। এটা একদিকে শুভ্রতার এবং স্বচ্ছতার প্রতীক। ওই নীল আকাশের রাতে হাজার হাজার তারা, তার নিচে ৬৯,০০০ গ্রামগঞ্জ, এই বাংলার প্রকৃতিকে বোঝানো হচ্ছে। কবি যখন কবিতাটি লিখেছেন তখন আমাদের এই অঞ্চলের, আমাদের বাংলাদেশের, তোমরা জানো, গ্রাম প্রতিনিয়তই নতুন নতুন গ্রাম হচ্ছে। ওই সময় ৬৯,০০০ গ্রাম ছিল। এই ৬৯,০০০ গ্রামের একটি চিত্র, একটি শুভ্র সুন্দর চিত্র এখানে তুলে ধরেছেন। সেই সাথে তিনি বলার চেষ্টা করেছেন, ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। পূর্ণিমার চাঁদকে এখানে শুভ্র সাদা, ধবল মানে সাদা, দুধের মতো, দুধ সাদা, সেই দুধ সাদা দুধের সাথে তুলনা করেছেন। এবং একটি প্রকৃতি আর জীবন যেন এখানে মায়াময় হয়ে গেছে। ঠিক তখনই কবির বর্তমান সময়ের সম্পর্কে, এই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের, এই বাঙালির শান্তির এই বাংলায় তিনি সবকিছুর মধ্যেই অন্ধকার দেখেন। তাই তো তিনি বলে ওঠেন, নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। তিনি নষ্ট সময়ের প্রতিচ্ছবি, তার চেতনায় যেন সবকিছুকে অন্ধকার দেখতে দেখতে পাচ্ছেন। ঠিক এই সময়ে কবি আবার আশার আলো দেখছেন। তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। তিনি আবার পূর্ণিমার চাঁদ দেখেন, অর্থাৎ এখানে তিনি প্রতীকাশ্রয়ে তিনি একটি নতুন দিনের আগমন বার্তা এবং সেই নতুন দিনের কোন সাহসী সৈনিকের, বীরের আবির্ভাবকে এখানে কল্পনা করেছেন অথবা প্রত্যাশা করেছেন। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। সবকিছু হঠাৎ, সবকিছু যেন নিশ্চিন নিমিলিত স্তব্ধ। এর মাঝে হঠাৎ কবি কোন আশার বাণী শুনতে পান, কোন ধ্বনি শুনতে পান। কিসের প্রপাত, কোন ঝর্ণা ধারা যেন প্রবাহ হয়ে আসছে তার দিকে। তিনি এরকম একটি সমূহ সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন। কোন একজন ইতিহাসের নায়ক, সময়ের প্রতিবাদী চরিত্র, সবাইকে তিনি ডাকছেন, গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে। আমার মিনতি আজ, স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। কবি বলার চেষ্টা করেছেন যে এরকম পরিস্থিতিতে, একটি অশুভ সময়ে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছে, ঠিক তখন একজন সাহসী সৈনিক, যিনি সকল মানুষকে একত্রিত করছেন, তিনি সবাইকে স্থির হয়ে বসে, তিনি সবাইকে নবচেতনায় প্রতিবাদী হয়ে সকল অশুভকে তাড়ানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। ঠিক তখনই অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। মানুষের বিবেক, যেখানে বিবেকের দরজা বন্ধ হয়ে গেছে, নতুন প্রজন্ম, নষ্ট প্রজন্ম হচ্ছে, এই সব কিছু দেখে কবি যখন স্থির থাকতে পারেন না, তখন এই সাহসী নেতার আবির্ভাবে যেন সবাই আবার তার মনের দরজা নক করছে, বিবেকের দরজায় যেন নতুন কোনো সম্ভাবনা আহ্বান করছে। কবি তারপরে বলার চেষ্টা বলেছেন, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায়।
এই পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার রাত আসলে একটি মায়াবী, মায়াময় একটা মুহূর্ত, সকলকেই যা আকর্ষণ করে। সেই স্নিগ্ধতার রাতে, সেই আশা জাগানিয়া রাতে ইতিহাসের সেই নায়ক, যিনি 1782 অর্থাৎ 1189 সনে বিদ্রোহের ডাক দিয়েছিলেন এবং সফল হয়েছিলেন। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় এই মরা আঙিনায়। সমগ্র বাঙালি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, যে উদ্দেশ্যে এই দেশ স্বাধীন হয়েছিল, যে উদ্দেশ্যে মানুষ দেশকে স্বাধীন করেছিল, সেই বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, সবকিছু যেন থমকে গিয়েছিল। তাই তো কবি এই সময়টাকে একটি মরা আঙিনায়, মানে এখানে নিস্তব্ধ নিথর আঙিনা, শ্মশান, বাংলা যেন শ্মশান ঘাট, এরকম একটি সময়ে যেন আশার আলো নিয়ে, একটি সম্ভাবনার বাণী নিয়ে নুরুল দিন আমাদের মাঝে আসছেন। এবার আমরা নুরুল দিনের পরিচয় দিয়েছেন কবি। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। এই 1189 সন বাংলা 1782 সাল, অর্থাৎ লেখক যখন 1982 সালে এই কবিতাটা লেখেন, তার 200 বছর আগে কৃষকরা যেভাবে কৃষকদেরকে সামন্ত প্রভুদের অত্যাচার থেকে রুখে দিয়েছিলেন নুরুল দিনের নেতৃত্বে, ঠিক তেমনি ভাবে সেই ইতিহাসের যোদ্ধা আজও যেন দরকার। তাই তো কবি নুরুল দিনকে আহ্বান করেছেন, নুরুল দিনের কথা স্মরণ করছেন। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তিনি এখানে শকুন একটি প্রতীকী তাৎপর্য বহন করে। তোমরা জানো, শকুন সবকিছু শিকার করে ছিন্ন ভিন্ন করে, তার নখরে সবকিছু ছিন্ন ভিন্ন করে দেয়। ঠিক এমনি ভাবে বাংলার আকাশে বারবার বিদেশিদের শাসন শোষণে জর্জরিত ছিল বাংলা, এবং বিশেষ করে 47 পরবর্তী পাকিস্তান শাসনামলে বাংলাদেশ কম নির্যাতিত হয়নি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অতর্কিত 25শে মার্চ রাত্রে এই শকুনরূপী পাকিস্তানি হানাদার বাহিনী, তারা এদেশের মানুষের উপর অতর্কে হামলা চালায় এবং হাজার হাজার নিরীহ মানুষকে তারা হত্যা করে। এই সোনার বাংলায় যেন শকুনের থাবা। ঠিক তখনই নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। অর্থাৎ এখানে বলার চেষ্টা করেছেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে দেশের মানুষ যখন মুক্তির জন্য সংগ্রাম করছে, ঠিক এই সময় কিছু সুবিধাবাদী পাকিস্তানিদের দোসর রাজাকার আলবদরা, এরা তাদেরকে সহযোগিতা করে বাংলার আরো বেশি ক্ষতি সাধন করেছিল। সেই দালালেরা যেন স্বাধীনতা পরবর্তী পর্যায়েও তাদের কালো থাবা এখনো থামাননি। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়।
যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। অর্থাৎ এখানে কবি বলেছেন যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বপ্ন আজ লুটেরা লুট করে নিয়ে যাচ্ছে। সবকিছু ১৪৪ ধারা, ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরেও যে মহান নেতার ডাকে সাড়া দিয়ে বাংলা স্বাধীন হয়েছিল ১৯৭৫ সালে, এই দালালরা, স্বাধীনতা বিরোধী শক্তি সেই মহান নেতাকে সপরিবারে হত্যা করে এবং তারা আবার এই বাংলাদেশকে একটি তলাহীন ঝুড়ি, অর্থাৎ এই বাংলাদেশকে আবার সেই শোষণ অত্যাচারে মেতে ওঠে। কবিতায় এই সকল হত্যা, এই সকল স্বাধীনতা বিরোধী মানুষের কার্যক্রম, সচেতন বিবেকের কণ্ঠকে কেড়ে নেওয়া, বাক স্বাধীনতা হরণ, এই সব কিছুকেই কবি তার এই কবিতায় তুলে ধরেছেন। এবং তিনি আরো বলেছেন, যখন আমারই দেশে আমার দেহ হতে রক্ত ঝরে যায়, ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় তখন নুরুল দিনের কথা মনে পড়ে। অর্থাৎ বাংলার শত শত বছর ইতিহাস যদি আমরা দেখি, ১৭৫৭ সালের পলাশী যুদ্ধের পর থেকে ১৭৮২ সালের কৃষক নুরুল দিনের রংপুর দিনাজপুর অঞ্চলের যে বিদ্রোহ, এরপরে ১৮৮২ সালের সিপাহী বিদ্রোহ, ৪৭-এর দেশ বিভাগের পরে ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, সব কিছুই এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, প্রতিটা ক্ষেত্রে ইতিহাসের প্রতিটা পৃষ্ঠায়, অর্থাৎ প্রতিটা সংগ্রামে বাঙালি রক্তাক্ত হয়েছে। অসংখ্য বাঙালি তাদের জীবন উৎসর্গ করেছেন। তাই তো কবি ইতিহাসের ওই চিত্রকে তুলে এনে সময়ের সাহসী নেতার আহ্বান জানিয়েছেন। যে ডাকবে, আসুন আসুন তবে, আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। কবি এই সময় আবার আহ্বান জানিয়েছেন, আসুন সবাই একসাথে এই তীব্র স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, অর্থাৎ আমাদের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে, আমাদের স্বাধিকারকে পরিপূর্ণতা দান করতে আমাদের সকলকে একসাথে বসে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই সময়ে কেউ ঘুমিয়ে থাকবে না, কেউ ঘরের ভেতরে থাকতে পারে না, একা একা কেউ নিঃসঙ্গ অশ্রুপাত করতে পারে না। তিনি বলার চেষ্টা করেছেন, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মেশে। এখানে সমগ্র বাঙালির, নির্যাতিত বাঙালির, বাংলার মানুষের হৃদয়ের আর্তনাদ, চোখের অশ্রুকে এখানে নদীর সাথে তুলনা করা হচ্ছে। এই নদী যেমন একসাথে তার প্রবাহিত হয়ে সাগরে মেশে, ঠিক একইভাবে এখানে সমগ্র কান্নার শক্তিকে এক করে ব্রহ্মপুত্র নদীতে যে শক্তি সঞ্চার করার কথা এখানে বলা হচ্ছে। কবি বলেছেন, এই সমস্ত অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে এক ভয়াল রূপ ধারণ করবে এবং বাঙালি আবার তাদের সেই সকল স্বাধীনতা, মুক্তি, বাক স্বাধীনতা এবং যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করছে সেই উদ্দেশ্য সফল করবে। এই সময়েও তিনি সেই প্রতিবাদী চরিত্র নুরুল দিনের কথা তিনি বলেছেন,
নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় ডাক দিবে, জাগো বাহে কণ্ঠে সবাই। অর্থাৎ কবি বলেছেন এরকম সময়ে ইতিহাসের একজন নায়ক নুরুল দিনের মতো কেউ একজন আসবেন, যিনি সকল অভাগা অসহায় মানুষকে ডাক দিলে পাহাড়ি ঢলের মতো, পাহাড়ি ঢল যেমন সবকিছু সকল প্রতিকূলতা ভেদ করে সামনের দিকে এগিয়ে আসে, ঠিক তেমনি ভাবে সকল কিছুকে ধ্বংস করে সকল মানুষ, কৃষক, মেহনতি মানুষ সেই মহান নেতার অপেক্ষা করছে যে ডাক দিবে সকল মানুষকে, জাগো বাহে কণ্ঠে সবাই। অর্থাৎ জাগো বাহে এটা রংপুর দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা। জাগো বাহিয়ে, বাহে মানে বাপুরে বা বাপু হে বা ভাইরে, কোথায় তোমরা সবাই এক হও, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। ইতিহাসাশ্রয়ী এই কবিতা নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবিতায় কবি তার সমগ্র চিন্তা চেতনায় একজন বিদ্রোহী বাঙালির আশা করেছেন। নুরুল দিনের ডাকে মানুষ যেভাবে একদিন জেগে উঠেছিল, এখনো ঠিক সেইভাবেই জেগে উঠবে বাংলার জনমানুষ, এটাই কবির বিশ্বাস। আর এভাবেই কবির শিল্প ভাবনায় নুরুল দিন ক্রমান্বয়ে চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুল দিন মিশে যায় যেন বাংলার সাধারণ মানুষের ভিড়ে অংশগ্রহণ করে সমকালীন সকল আন্দোলন সংগ্রামে। তাই কবির মনে হয় অভাগা মানুষ জেগে উঠে পাহাড়ি ঢলের মতো সকল ভাসিয়ে দেবে সকল অন্যায়, যখন নুরুল দিনের মতো নেতা ডাক দেবে, জাগো বাহে কণ্ঠে সবাই। যাই হোক, এইটাই ছিল আমাদের আজকের এই কবিতার মূল বক্তব্য। আমরা এই কবিতায় পড়তে গিয়ে আমরা কিছু শব্দ দেখছি, যে শব্দগুলো একটু অপেক্ষাকৃত তোমাদের করতে একটু কঠিন মনে হবে। যা আমাদের শব্দ অর্থ দেয়া আছে, নীলক্ষা অর্থ দৃষ্টিসীমা অতিক্রমকারী, অর্থাৎ আমাদের দৃষ্টি যতদূর অতিক্রম করে, মানে দৃষ্টি যতদূর দেখা যায় সেটাকে অতিক্রম করে দূর আকাশ, নীল আকাশ। প্রপাত মানে জলপ্রপাত, ঝর্ণার প্রবাহ যেখানে পতিত হয়। বাহে মানে বাপুহে, কণ্ঠে মানে কোথায়, স্তব্ধ মানে হচ্ছে সবকিছু নিথর নিস্তব্ধ হয়ে যাওয়া, কাল ঘুম মানে মৃত্যু বা চিরনিদ্রা। এগুলোই আমাদের কঠিন শব্দ অর্থ। কবিতাটি আমরা পড়ে কবি সম্পর্কে জানবো, জেনেছি এবং কবিতার মূল ভাব সম্পর্কে জানাচ্ছি। এবার তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে কবিতা থেকে 25টা বহু নির্বাচনী প্রশ্ন লিখবে। যেহেতু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে, কবিতার পড়ে কবিতার মূল বক্তব্য অনুধাবন করার চেষ্টা করবে এবং বইয়ের সৃজনশীল প্রশ্ন অনুশীলন করবে, এবং এটার মধ্য দিয়ে তোমরা যদি কোনো সমস্যা হয় তখন তোমরা টেক্সট করবে।